আমরা মঞ্চে সাহসী পাইনি। আমাদের গানের যদি 5টা তোলা থাকতো তো এনাদেরই গান ছিল। এমন একটা সময় গেছে যে আমার ধারণা যে খুব কম ব্যান্ড এটা ফেস করে নাই যে আজম খানের গানটা গাইতে পারলে তার কিন্তু শো এর কোনো মানে গ্যারান্টি ছিল না। যে ওই একটু স্যাড রোমান্টিক ফোকগুলি আমার ভালো লাগতো, যার জন্য আমি যখন লিখছি, আমি যখন ঈশ্বরও লিখছি না বুঝেই লিখছি, কিন্তু আমার মনে যেটা আসছে আমি লিখছি। আর আমি আসলে অত ভাবতাম না, আমি অত পড়ে গান লিখি নাই। আমার আজ পর্যন্ত আমি যে খুব সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করছি, কবিতা পড়ি এমন না। আমার মধ্যে সহজ ভাষায় আমি গান লিখি। আমার ধারণা গানের কোনো ব্যর্থতা আমার খুব মানে আঘাত করতো, যে কোনো শো ছুটে যাওয়া বা কোনো শোতে যে ভালো ব্যবহার না পাওয়া। আমরা আসলে আর যাই হোক মধ্যবিত্ত ঘরের তো মান সম্মান নিয়েই তো রাস্তায় চলতে হয়েছে সারা জীবন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই স্ট্রাগলটা অনেক কষ্টের, যেটা হয়তো আমাদের মানে মিউজিক না করলে এগুলি ফেস করতাম না। ছোটবেলায় যখন ঘর থেকে বেরোতে পারছি একা একা, আমি দেখছি যে ফুল সোলস বা এলআরবি বা দেখা গেছে যে যে রেকর্ডিং মানে গান রেকর্ডিংয়ের যে কয়েকটা ছিল, তো এইখানে সব মানে যেই জনরারই মিউজিক করুক না কেন, আখড়াটা এলিফ্যান্ট রোড ছিল, নিউ মার্কেটের বইয়ের মার্কেটটা ছিল, এই একদম সিলেক্টিভ ইয়ে। ওই সময় এই বড় ভাইদের গ্রুপ করাটা দেখা বা এই দল নিয়ে গিটার নিয়ে বসা, এই জিনিসগুলি আমার মধ্যে অনেক বেশি ইনফ্লুয়েন্স কাজ করতো। কে মানে আলহামদুলিল্লাহ, আমরা আসলে এইভাবে ইন্টারাকশন আসলে আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা তো ভাই। রাইট ভাই, খুবই ক্যাজুয়াল। আমার সাথে আসলে রকস্টারটা যায় না, আমি গান পছন্দ করি। না, রকস্টার অবশ্যই যায় যেই পথে হাঁটা তরুণের। সেই জায়গা থেকে যদি বলি যে আমরা যেহেতু 90s লাভার বা 90s দৌড় দেয়া ঢাকার, ওই পালসটা কি এখন মিস করেন কিনা, বা কোন পয়েন্টটা 90s এর মিস করা হয় তরুণের? আসলে 90sটা আমার মানে শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে আর সঙ্গীতের প্রতি ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাগুলি যদি চিন্তা করি, তখন যে সময়টা মানে চলে গেছে আমাদের চোখের সামনে দিয়ে, যেটা চলে গেছে, আমার মনে হয় যে যত আমাদের মানে বরেণ্য সঙ্গীত শিল্পী আছেন বা শিল্পের লোকজন আছেন, সবারই মনে হয় ওই সময়টা গোল্ডেন টাইম আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে এগুলো। তো এটা মনে হয় যে কোনো শিল্পেই একটা টাইম যায় যে যখন, আর আমরা যারা মানে ব্যান্ড মিউজিকটারে, আসলে ব্যান্ড মিউজিক তো এটা না, এটা পপ মিউজিক, রক মিউজিক, এরকম জনরা যদি মানে বাংলাদেশে এটা ব্যান্ড মিউজিক নামে খুব পরিচিত। আমরা আসলে ওই দল নিয়ে দাঁড়ানো নির্দিষ্ট মানুষের সাথেই। তো এটা কেন মনে হলো তরুণের যে আমি দল নিয়ে গাবো, এটা কবে থেকে ভাবনাটা শুরু হলো? এইটা আসলে যদি সত্যি অর্থে বলি, আমি তো এলিফ্যান্ট রোডে মানুষ, আমার জীবনটাই এলিফ্যান্ট রোডে। এলিফ্যান্ট রোড কিন্তু আসলে মিউজিশিয়ানদের একটা মানে আখড়া ছিল, আতুর ঘর। হ্যাঁ, তার মধ্যে আমি মানে ছোটবেলায় যখন ঘর থেকে বেরোতে পারছি একা একা, আমি দেখছি যে ফুল সোলস বা এলআরবি বা দেখা গেছে যে যে রেকর্ডিং মানে গান রেকর্ডিংয়ের যে কয়েকটা ছিল, তো এইখানে সব মানে যেই জনরারই মিউজিক করুক না কেন, আখড়াটা এলিফ্যান্ট রোড ছিল, নিউ মার্কেটের বইয়ের মার্কেটটা ছিল, এই একদম সিলেক্টিভ ইয়ে। ওই সময় এই বড় ভাইদের গ্রুপ করাটা দেখা বা এই দল নিয়ে গিটার নিয়ে বসা, এই জিনিসগুলি আমার মধ্যে অনেক বেশি ইনফ্লুয়েন্স কাজ করতো। কে মানে কাদের গান ওই সময় খুব বেশি ইনফ্লুয়েন্স করতো তরুণ? আসলে যেমন মানে আজম ভাইয়ের ব্যাপারটা হলো যে আমরা যারা এই ধরনের রাস্তায় হাঁটছি, উনার গান ছাড়া আসলে আমাদের শুরু করতে পারি নাই। আবার হলো সন্ধ্যা, লাকি এখন, হ্যাপি এখন, মানে আমরা মঞ্চে সাহসী পাইনি। আমাদের গানের যদি 5টা তোলা থাকতো তো এনাদেরই গান ছিল। এমন একটা সময় গেছে যে আমার ধারণা যে খুব কম ব্যান্ড এটা ফেস করে নাই যে আজম খানের গানটা গাইতে পারলে তার কিন্তু শো এর কোনো মানে গ্যারান্টি ছিল না। একদমই। তো শুধু গীতিকার সুরকার হয়ে কি ঢাকা শহরে মানুষজন চিনত? প্রেমিকার সংখ্যা বাড়তো শহরের তরুণের, নাকি গানটা গাওয়া আগে পরে গীতিকার সুরকার হিসেবে কাজ করা? আমি আসলে আমি যেটা লিখি আমার বন্ধু বান্ধবের নিয়ে আমি মিউজিক করতাম, ওই যে দলবদ্ধ যেটা হচ্ছে। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে
মানে বড় ব্যান্ডদের তো চোখের সামনে দেখছি, কিন্তু একদম আমার ইমিডিয়েট সিনিয়র যারা, সেটা হচ্ছে কেইডেন্স ব্যান্ডটা। আচ্ছা, তা আমার তো পাড়ার বড় ভাই এরা। তারপরে জুয়েল বাবুর জুয়েল ভাই, আচ্ছা। ওনার পিন ড্রপ প্রথমে। জুয়েল ভাইয়ের সাথে পরিচয় কিভাবে? জুয়েল ভাই আমার মানে আমরা নেইবার, আচ্ছা, একই এলাকায় আমরা মানুষ হয়েছি। উনি আমার খেলার বড় ভাই, পাড়ার বড় ভাই। তারপরে উনি আমার গিটার, আমি অনেকের কাছ থেকেই মানে উৎসাহিত হয়েছি, ইনফ্লুয়েন্স হয়েছি, টিপস নলেজ জানে। আর কিন্তু উনি আমার একটা গিটার শেখার একটা ওস্তাদ। কিন্তু অল্প যেই সময় হোক, আমি বেসিক্যালি যেহেতু উনার ইমিডিয়েট ছোট ভাই, আমার বন্ধু, আর আমরা পাশের বাসায়, আমরা একসাথেই খেলাধুলা করে বড় হয়েছি। তারপরে যখন উনারে দেখতাম ছাদে গিটার নিয়ে বাজাচ্ছে, ওইটা কিন্তু একটা বিরাট ইনফ্লুয়েন্স। আবার আমার বন্ধু বান্ধবরাও ওই সময় কিন্তু কেউ কেউ অনেক অ্যাডভান্স ছিল, মানে এমন যেমন আমার যে গুরু বলি আমি, সাইফুল, ও তখন অলরেডি ব্রাউন্স নামে একটা ব্যান্ড করে, ওর ক্যাসেট বের হয়ে গেছে। তো তার কারণে আসলে আমার মঞ্চে গান গাওয়ার সাহসটা, সে আমার প্রথম ইন্সপায়ার করে ছোটোখাটো অনুষ্ঠানে যে গান গা। কারণ আমি ওই বন্ধু বান্ধবের মধ্যে খালি গলায় শুরু করতাম, এক পর্যায়ে তো আমি গিটার দিয়ে শুরু করলাম। এক সময় গেছে যে এলিফ্যান্ট রোডে যে গানের আড্ডা হইতো, আমাদের একটা লোকাল ছেলেদের একটা আলাদা ইয়ে ছিল। আমি মনে হয় সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম সেখানে। স্টিল নাও আমার মনে হয় যে আমি এলিফ্যান্ট রোডে যদি মিউজিক সরাসরি কেউ এখনো করে, আমি বেশি করতেছি। তো যখন ব্যান্ডটা তৈরি হলো, তারপরে নিজেদের ব্যান্ডের রেকর্ড বের করা, তখন তো ক্যাসেট বের করা একটা বড় মানে অ্যাচিভমেন্ট ব্যাপার ছিল, মানে একটা ফুল লেন্থ অ্যালবাম করার। তো ওই জায়গাটা কে হেল্প করলো? এইটা হচ্ছিল একটা মানে জাদুর মতো ম্যাজিক আমার লাইফে। সেটা হচ্ছিল যে আমি স্কুল থেকেই আমরা একটা লাইন আপ তৈরি করি, ওটা রেইডার্স। যে মানে আমি এর আগে আমি যে লাইনে পেয়ে গাইতাম, আমাদের আসলে নাম ছিল না, আমরা শো করতাম। এখন ওটারে যদি একদম অফিসিয়ালি বলি, খ্যাপ ব্যান্ড ছিল, কিন্তু আমরা সব পাড়ার বন্ধু ছিলাম। কিন্তু আমার স্কুলে একটা লাইন আপ তৈরি হলো, কেউ গিটার, কেউ বেস, এভাবে কেউ ড্রামস, একদম ক্লাসের সবাই। তো তখন দেখা গেল যে ওই রেইডার্সটা আমিও জয়েন করলাম, এবং আমরা অন্যের গানই সব করি, নিজের কোনো গান না, আমরা ওটা করি। ওটা করতে করতেই 95-এর 8ই ডিসেম্বর দ্য ট্র্যাপের জন্ম হয়। তার আগে আমি চাইলে তুমি, স্বার্থপর, এই দুইটা গান আমার স্টকে, মানে স্বপ্ন দেখা যে রেকর্ডিংয়ে যদি কোনোদিন যাই, তাহলে চাইলে তুমি আর এই স্বার্থপরে, এটা দিয়ে আমরা আগাবো। এটা দিয়ে শুরু? হ্যাঁ, এইটা দিয়ে মানে কি, আমি আসলে ট্র্যাপের ক্যাসেট রিলিজের আগেই আমি মিক্সে গান গাইছি, কারণ আমি জুয়েল ভাইয়ের সাথে অ্যাটাচ হয়ে গেলাম। তো ওনাদের মিক্সে আমার দুই রকম কাজ ছিল। আমি মনে হয় সিঙ্গার হিসেবেও কাজ করছি, গীতিকা সুরকার, অনেক কিছুই একসাথে করছি। বিশেষ করে আমার জুয়েল বাবুর মধ্যে জুয়েল ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। এটা তো অনেক বড় সাপোর্ট। মানে কি, উনরা যখন প্রথম অফিসিয়ালি এরকম প্রফেশনালি নামলো, আমি কিন্তু একদম মে অ্যালবাম থেকে ওনাদের সাথে ছিলাম মিক্স এরিয়াতে। মে অ্যালবাম থেকে কিন্তু আমি আজম খানের ক্যাসেট করলেন ব্যস্ত ভবঘুরে, ওখানে আমার 4টা কথাও শুট ছিল। ব্যস্ত ভবঘুরের টাইটেলটাও আমার, টাইটেল সংটাও আমার ছিল। আগুন ভাইয়ের সানাই ক্যাসেটে একটা দাদরা তালের তোমার চোখে গানটার টাইটেল সম্ভবত, ওইটা ছিল আমার রিলিজড প্রথম জুয়েল বাবু এবং সাথে আমাদের যে একদম শ্রদ্ধেয় প্রয়াত আলু আকবর রূপু ভাই, উনার তত্ত্বাবধানে এই অ্যালবামটাই হয়। তো তখন আমার এই গীতিকার সুরকার হিসেবে অফিসিয়ালি রিলিজড হইলো ওইটা। আচ্ছা আচ্ছা। তারপরে তো আসলে অনেক কাজেই আমি অনেক, মানে 2000 পর্যন্ত ছিলাম একসাথেই। আর ব্যান্ডের যেটা, সেটা হচ্ছিল কি, আমি সবসময় আমার এই দলটা নিয়ে একটা স্বপ্ন দেখতাম। আর তখন এত কিছু আমি না বুঝলেও আমার কিছু ওয়েল উইশার বড় ভাই ছিল, আমাকে বলতো যে যেহেতু তুই লিখিস, সুর করিস এবং নিজেই গাস, একটা না একটা কিছু গতি হবে। কিন্তু রেকর্ডিংয়ের ব্যাপারটা আসলে বাসা থেকে টাকা আসলে, মানে এটা একটা অসম্ভব ব্যাপার, অনেক ব্যয় সাপেক্ষ ছিল। হ্যাঁ, মানে আমরা যখন প্রথম যে ক্যাসেটটা করি, ওইটা আমাদের স্টুডিও কস্টই ছিল 1 লাখ টাকা। খাওয়া দাওয়ার কথাটা বাদ দিলাম, আর কথা, সুর, বাজানো তো সব নিজেরাই। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আমি স্টার সার্চে প্রথম যে হলো, ভাইকিংস ফার্স্ট হলো, আমরা সেকেন্ড পজিশন। আসলে তরুণ আপনাকে আমি প্রথম দেখি। হ্যাঁ, মানে আমার মনে হয় যে ওইটা আমাদের হেল্প করছিল কি,
আমরা যখন স্টার সার্চে যাই তার আগে আমরা রেকর্ডিংয়ে ছিলাম, আমাদের তখন অলমোস্ট না, আমাদের শেষ, মিক্স মাস্টার চলতেছে, মবিন ভাই মিক্স মাস্টার করতেছে আমাদের গানগুলি। তা আমরা ওই সময় আসলে ভীষণ নিজেদের গানে ইনভলভ ছিলামই, কারণ আমাদের তো আসলে রেকর্ডিং, আর তখন তো আসলে একটা গান নামানো একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে এক একটা গান রেকর্ডিং করার পরে মনে হয়েছে যে এই গানগুলি আমরা বাজাইতে পারি, কিন্তু স্টুডিওতে গেলে জানে কি হয়ে যেত। কিন্তু আমার একটা ভাগ্য আছে যারা আমার সাথে কাজ করে, আমি কখনোই ভয়েস দিতে যে বেশি সময় মানে আল্লাহর রহমতে কেন জানি হয়তো আমি মানে অদ্ভুত এক মেলোডি আছে তরুণ আপনার। আমরা টুকটুক করে দুই লাইন গান শুনবো, কিন্তু চলে যদি যাবি দূরে স্বার্থপর, এটা এই যে নারী বিদ্বেষী গান, এই যে প্রেমিক বিরোহী প্রেমিকের যে গান, এটা কয়টা ছ্যাঁকা খাওয়ার পর এটা খুবই কমন টার্মের প্রশ্ন। আমরা জানি যে মানে ছ্যাঁকা না খেলেও ছ্যাঁকা খাওয়ার গান লেখা যায়। আমার কাছে মনে হয় কি, আমার গান শোনার চয়েসটা সবসময় একটু ওই স্যাড রোমান্টিক ছিল। সেটা যদি স্করপিয়ন্সেরও হয়, যদি হেমন্ত মুখোপাধ্যায় আমায় প্রশ্ন করে নীল, আমি ওনাদের দু একটা উদাহরণ দিচ্ছি আর কি, ফোক যদি হয় তাহলেও দেখা গেছে যে ওই একটু স্যাড রোমান্টিক ফোকগুলি আমার ভালো লাগতো। তো যার জন্য আমি যখন লিখছি, আমি যেমন ঈশ্বরও লিখছি, না বুঝেই লিখছি, কিন্তু আমার মনে যেটা আসছে আমি লিখছি। আর আমি আসলে অত ভাবতাম না, আমি অত পড়ে গান লিখি নাই আমার আজ পর্যন্ত। আমি যে খুব সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করছি, কবিতা পড়ি এমন না, আমার মধ্যে সহজ ভাষায় আমি গান লিখি। আমার ধারণা সেটা পদ্মবতার জলই হোক। কোন মুডে, মানে কখন কিভাবে লেখা ছিল? এটা আসলে কি, মানে তখন আমি আসলে গানরেই ভালোবাসতাম। এইটা হলো মানে আমার গানের কোনো ব্যর্থতা আমার খুব মানে আঘাত করতো, যে কোনো শো ছুটে যাওয়া বা কোনো শোতে যে ভালো ব্যবহার না পাওয়া। আমরা আসলে আর যাই হোক মধ্যবিত্ত ঘরের তো মান সম্মান নিয়েই তো রাস্তায় চলতে হয়েছে সারা জীবন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই স্ট্রাগলটা অনেক কষ্টের, যেটা হয়তো আমাদের মানে মিউজিক না করলে এগুলি ফেস করতাম না।